ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক। আজকে আমার সঙ্গে রয়েছেন অভিনেতা অমিত সাহা। তো অমিত দা, সবার আগে তোমাকে ওয়েলকাম সিনেগানিতে। বলো কেমন আছো? নমস্কার তোমাকে। হ্যাঁ, দর্শকের নমস্কার। কেমন আছো বলো সবার আগে। ঠিকই আছি, একই রকম। অমিত দা, সবার আগে বলো যে তুমি এই যে এত বছর ধরে অভিনয় করছো, প্রায় 16 বছর 15-16 বছর উপরে হয়ে গেল, তো তোমার এই অভিনয় জার্নিটা কিভাবে শুরু এবং সেটা যদি একটু দর্শকদের বলো। অভিনয় জার্নি তো যেভাবে শুরু হয় আর পাঁচজনের। আমি একটা ফ্যাক্টরি বেল্ট এরিয়ায় মানুষ, পূর্ব কলকাতার। ফলত সেখানটায় বিভিন্ন ভাষাভাষীর মানুষকে আমি দেখেছি। মানে যেহেতু শ্রমিক বেল্ট এরিয়া, সেখানে সাউথ ইন্ডিয়ান, ওড়িয়া, মুসলিম, বিহারি, হিন্দু, বাঙালি, মানে মানে সবাইকেই দেখেছি। এবং সব রকম তাদেরও সংসার ছিল, সেখানে তাদেরও বাচ্চা কাচ্চারা ছিল, তাদের সাথে মেলামেশা করেছি। করে সেইখানে একটা কলোনি এরিয়া যেরকম হয়, বিভিন্ন রকমের জিনিস চলে। আমাদের ওখানে আনন্দের বিষয় বলতে সাইকেল খেলা আসতো, যাত্রা হতো, 1 মাস ধরে পুতুল নাটক হতো। তারপরে শীতলা মায়ের যে গান হতো, যেগুলো ছিল আর কি এক সময়। এই শহরেও ঘোরাফেরা করতো, হাবু গান ঘোরাফেরা করতো আমাদের এখানে। তারপরে এক দাদু আসতো হারমোনিয়াম নিয়ে, খুব কম আসতো, কিন্তু আসলে সেই দাদুটা না ভিখারি না। সেই দাদুটা হারমোনিয়াম নিয়ে এসে বসে, আমাদের ওখানে একজনের বড় বাড়ি ছিল, তার দালান, একতলা ঘর, কিন্তু বিরাট দালান, না ঠান্ডা, আমরা তার বাড়িতেই থাকতাম সারাক্ষণ। তারা এখন আমাদের আত্মীয়। তো তার বাড়িতে দাদু এসে বসতেন, হারমোনিয়াম দিয়ে গান টান গাইতেন। তখন ওই ভক্তিগীতি খুব বুঝতে পারতাম না, কিন্তু ওই গান, হারমোনিয়াম বাজছে, ওই ইভেন্ট খুব ভালো লাগতো। আর সবার সাথে বিরাট গল্প করতেন। উনি খেটেও যেতেন আর কি, মানে মাঝে মাঝে আসতেন, টাকা যে যা দিত নিত। মানে এইগুলো দেখেছি, শীতলা যাত্রা দেখেছি। এরকম করতে করতেই সবার যেরকম হয়, আমার জেঠু একটু রবীন্দ্র জয়ন্তী করতো, তবলা বাজাতে পারতো খুবই সামান্য। তো সেইখান থেকে একটা ঠেলে দেওয়া ছিল, পাড়ার ছোটবেলার রবীন্দ্র জয়ন্তী। এবং ওইখান থেকে কি করে কলেজ থেকে একটু সিরিয়াস থেকে গ্রুপ থিয়েটারে বন্ধুরা সিনেমায় গেল, সিনেমায় গিয়ে তারা আমাকে ডেকে নিয়ে গেল, আমি অভিনয় করলাম। এই মোটামুটি। মানে তোমার প্রথমত সিনেমা, মানে অভিনয় করার ইচ্ছাটা প্রথম তোমার মধ্যে ছিল, মানে ওটার মধ্যে ইনবিল্ট ছিল আর কি বলতে ছিল তো, ওটা করার পর ছিল কিনা আমি এখনো জানি না, কিন্তু আসলে আমার কি হয়েছে, ধরো ছিল এক জিনিস, সেটা বুঝতে পারা এক জিনিস, আমার কাছে আমার ছিল। এবারে তুমি অলরেডি পাড়ার একটা রবীন্দ্র ভারতী রবীন্দ্র জয়ন্তীতে স্টেজে সুযোগ পেয়ে গেলে অভিনয় করার, পাড়ার যে একটা মজার করে নাটক হচ্ছে, সেখানে তুমি সুযোগ পেয়ে গেলে, একটা ছাড়া গায়ে খালি গায়ে বাঘ এঁকে তুলি দিয়ে বাঘের লালুর পাঠা বলি হচ্ছিল, লালুর পাঠা বলি না, ইন্দ্রনাথ বহুরূপী শরৎচন্দ্রের। আমাদের কিন্তু ওখানে ওটা হতো, জানো তো। সেটা হচ্ছে যে আমরা তো ওই রবীন্দ্রনাথের নাটকও হতো, বড়রা করতো। আর আমাদের যে রবীন্দ্রনাথের দিনেই আমাদের যে ছোটবেলায় যেগুলো পড়তাম, ধরো শ্রীনাথ বহুরূপী, লালুর পাঠা বলি, এইগুলো আমরা ওখানে পারফর্ম করতাম, রবীন্দ্রনাথের দিনেই পারফর্ম করতাম। তো সেইখান থেকেই কি করে চলে যাওয়া। তারপরে পাড়া থেকে চাঁদা তোলা হতো, তারপরে নাটক টাটক হতো, তারপরের দিন আসল মজাটা হতো নাটকের পরে। আচ্ছা লুচি আলুর দম, আচ্ছা আচ্ছা। তারপরে মাংস ভাত। হামিদ দা, তুমি এত বছর ধরে অভিনয় করছো, কিন্তু তোমার মানে এই এখন তুমি অ্যাপশনটা পাচ্ছ, তো এই যে ফেস টাইম মধ্যে যাচ্ছে, তুমি এখন এটা পিক টাইম যাচ্ছে, এটা এই সময়টা কিরকম এনজয় করছো এখন এই মুহূর্তে? এনজয় বলতে বেশি লোক চিনলে এনজয় হয়, কম লোক চিনলেও এনজয় হয়। এবার আমি তখন ওখানে করতাম, ও ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে। আমার কাজটা তো একই আছে, মানে মানুষ কাজ করতে করতে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে। আমিও একটা ডেভেলপিং জায়গায় আছি, এবার গিয়ে কোথায় পৌঁছাবে জানি না। তো দেখলাম যে ওইখান থেকে ওই পুকুর থেকে এটা এতে এসে পড়েছে, একটা বড় ইদারা এসে পড়েছে, সেখানে প্রচুর লোক মাছ ধরে, প্রচুর লোক নৌকা চাপে। তো প্রচুর লোক চারদিকে থাকে, ওখানে গিয়ে একটু চান টান করলে, নৌকা চাপলে লোকে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা, তুমি তো মোটামুটি ধরো সিনেমা করছো, ওয়েব সিরিজ করছো, থিয়েটারও করছো, ছোটবেলায় যাত্রাপালা তো এবং করছো, রাস্তায় নামে নাটকও করছো, পথনাটিকাও করছো, সবকিছু তুমি করছো। তো কোনটা তোমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং মনে হয়, এবং সেটা কেন এতগুলোর মধ্যে? কারণ একা একা একটা অভিনয় ডিমান্ড থাকে আর কি। হ্যাঁ, এবার সেটা যদি একটু বলো। চ্যালেঞ্জটা হয় আসলে বিষয়ের উপরে, বিষয় আর স্পেসের উপরে, কোন স্পেসে গিয়ে করছো। কেউ রাস্তায়, লোক বলে রাস্তায় অভিনয় করা খুব কঠিন। এবার আমরা তো রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে রাস্তায় অভিনয় করে ফেলেছি। এবার রাস্তায় অভিনয় করা কেন কঠিন, সেইটা আমি আর্টিকুলেট করা আমার পক্ষে মুশকিল। এবার কেউ যদি আমাকে বলে দেয়, তখন আমি সেটা
ভেবে দেখবো, আমার সাথে মিলিয়ে দেখবো আচ্ছা উনি ঠিক বলছেন বা ভুল বলছেন, কিন্তু সেটাও তো ঠিক হবে না, আমার গন্ডিও তো ছোট। হুম। তো এইভাবেই ওই একটু করতে করতে চ্যালেঞ্জিং বলতে মানে সমস্তটাই না চ্যালেঞ্জিং, যেটা আমি জানি না সেটা করতে গেলেই চ্যালেঞ্জ। সেটা রাস্তাতেও হয়েছে। আমি একটা নাটকে পাঠ করেছিলাম, সেইখানে মায়াক নির্ভীক সৈনিক বলে একটা নাটক, সেখানে পাঠ করেছিলাম। সেখানটায় আমাকে ডিরেক্টর শিখিয়ে দিয়েছিল, কৌশিক পরিচালক, অনেক আগের কথা বলছি, ঠিক শিখিয়ে দিয়েছিল নাকে নাকে কথা বলে করতে। আমি পারছিলাম না করতে। আচ্ছা। ও আমার থেকে অনেক জুনিয়র, কিন্তু ও সত্যিই খুবই ট্যালেন্টেড একটা ছেলে। অনেক আগে ওর সাথে আমি কাজ করেছিলাম, তো ও আমাকে শিখিয়ে দিয়েছিল। তো ওইটা তখন আমার কাছে চ্যালেঞ্জ ছিল। তো এরকম টুকটাক টুকটাক বিভিন্ন সময় ওই চ্যালেঞ্জটা, যারা চ্যালেঞ্জটা দেয় তারাই চ্যালেঞ্জটা থেকে বের করে দেয়, আমারও সদিচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা। ধরো তোমার কাছে যখন একটা স্ক্রিপ্ট যখন ধরো আসছে বা একটা ধরো কোনো একটা অফার আসছে, তুমি সেই স্ক্রিপ্টের মধ্যে ক্যারেক্টারের মধ্যে কি দেখে তুমি সেই স্ক্রিপ্টটাকে হ্যাঁ বলো বা ক্যারেক্টারটা তুমি হ্যাঁ বলো, সেটা কি দেখো? কে পরিচালক, হুম কোন স্ক্রিপ্ট, হুম এইগুলোই যে আর পাঁচজন যেটা দেখে সেটাই দেখি। এবার আমার চরিত্র ছোট না বড় হুম সেইটা সবসময় আমার কাছে ম্যাটার করে না। আমি আগে বুঝতে পারতাম না, এখন একটু বুঝি আছে চরিত্রটা কিছু করছে, চরিত্রটা কাহিনীতে বাঁক নিচ্ছে, এই যে ব্যাপার স্যাপার আমি আস্তে আস্তে লোকজনের সাথে মেলামেশা করতে করতে শিখেছি। হুম সেগুলো একটু যাচাই করি মাঝে মাঝে। হুম। তারপর দেখি সবসময় যাচাই করেও হয় না। তারপর দেখলাম যেখানে ভালো পাঠ পেলাম সেখানে বিশেষ রোজগার সেরকম নেই, পাঠটা ভালো, আবার যেখানে সেরকম পাঠ কিছু নেই রোজগারটা ভালো, দুটো অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা আচ্ছা। ধরো তুমি যখন যখন ধরো তুমি অভিনয় যখন করছো, তুমি শর্ট যখন দিচ্ছে যে কোনো ক্ষেত্রে আর কি, থিয়েটার যেখানে যে কোনো ফর্মেটের ক্ষেত্রে, সেখানে তুমি কি মানে পুরোপুরি ডিরেক্টরের সঁপে দিচ্ছে নাকি নিজেদের কিছু ইমপ্রেস করছো? তুমি থিয়েটার একটা সেই হিসাবে তোমায় জিজ্ঞেস করছি আমি, তুমি কি ইমপ্রেস করো নাকি পুরোপুরি ডিরেক্টরের সঁপে দাও? দেখো আমরা দুজন যখন কথা বলছি, হ্যাঁ আমরা কথা বলছি তার নির্দিষ্ট বিষয় নিয়ে, অবশ্যই। কিন্তু আমি আমার চরিত্র ছেড়ে দিইনি, তুমিও তোমার চরিত্র ছেড়ে দাও, এবং কিন্তু দুজন চরিত্র মিলে একটা কাজ হচ্ছে। এইরকমই বিষয়টা, এইরকমই মানে আমি তো থাকি, মানে আমাকেই তো কাস্ট করেছে, কিন্তু আমাকে তো অডিয়েন্স দেখতে চায় না। অমিত শাহকে অডিয়েন্স কিন্তু দেখতে চায় না, আমি জানি না। অমিত শাহকে দেখতে চায় না অডিয়েন্স, অডিয়েন্স দেখতে চায় বোবাল লোকটাকে, অডিয়েন্স দেখতে চায় ওই স্লো হাঁটা লোকটাকে, অডিয়েন্স দেখতে চায় কিছুই বলছে না চুপচাপ শেষে ধরা পড়লো ওই খুনিটাকে। অডিয়েন্স এই লোকগুলোকে দেখতে চায়, আমাকে কিন্তু দেখতে চায় না। আমি এই পার্টগুলো করি বলে কমন ফ্যাক্টর অমিত শাহ হিসেবে নামটা সামনে আসে। আমি তোমার কিছু বলার থেকে তুমি বলতে পারো, মানে আমি এরকম সহজভাবে বিষয়টা বুঝি। বুঝতে পেরেছি। তুমি ধরো যখন এতটা চরিত্র অভিনয় ধরো করছো, অনেক নানা চরিত্র করছো, তো তুমি কি কোনো আলাদা প্রিপারেশন নিচ্ছ না একটা চরিত্র থেকে একটা চরিত্র আলাদা করার জন্য? না, প্রিপারেশন তো থাকবে, তো মানে প্রিপারেশন তো থাকবে। এবারে আমি এখান থেকে সুন্দরবন যাব, জঙ্গলে ঢুকবো, প্রথমে ট্রেনে যাবো, তার বাসে যাবো, তারপর আমি নদী পেরোবো, সেই প্রিপারেশন তো থাকবে। এক একটা চরিত্রের জন্য এক এক রকম প্রিপারেশন থাকে, এক ভাবনা থাকে থাকে আর কি। আচ্ছা, তোমার নজরের খেলা তো রিসেন্ট খুব বড় সাফল্য পাচ্ছে আর কি, সবাই খুব প্রশংসা করছে। এবার তোমাকে জিজ্ঞাসা সেটা হচ্ছে যে তুমি তোমাকে যে চরিত্র করতে দেখেছি, মোস্ট অফ তোমাকে আমি একটু নেগেটিভ ক্যারেক্টার করতে দেখেছি, বিরোধীতে একটা অ্যান্টিনেটিভ ক্যারেক্টার তোমাকে করতে দেখেছি। একটা ফাইনান্সটা তোমাকে সেখানে একটা যতই মানে মজা আসুক না কেন, ওটার মধ্যে নেগেটিভ ক্যারেক্টার, সেই নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে নজরের বেলাতে তুমি হচ্ছে একদম লিড ক্যারেক্টার এবং সেটা একটা পজিটিভ ক্যারেক্টার। তো এই যে চেঞ্জটা, এটাকে তুমি মানে তোমার কিরকম দিতে? না, আমি প্রথমে মূলত দেখো টুকটাক পাঠ করতাম, এবং আমি খুব ভালো মানে আমাকে কমেডি আমাকে প্রচুর লোক ট্রাই করেছে, এবং কমেডি আমি প্রচুর করেছি। সেই কমেডিগুলো অনেকেই দেখেননি, তখন অনেক আগের কথা বলছি, অনেকদিন তো হয়ে গেল। তো কমেডি করতে করতে একটু বোর হয়েছি। তারপরে দেখলাম কমেডি ছাড়া আমার কাছে পার্ট আসছে, এবং সে পার্টে অরিন্দমশীলের অনেকগুলো কাজ আমি করেছি, মানে ছোট পার্টও করেছি, আবার ইন্টারেস্টিং মেন ভিলেনের পার্টও আমি অনেকগুলো সিরিজে করেছি। 19 এপ্রিল, তারপরে সাহেব বিবি গোলাম, তো এইগুলো এতে আছে, ফ্রাইডেতে আছে। সেইখানে একদম ভিলেন মানে একদম মানে ঠান্ডা ভিলেন আর কি। এইসব ট্রাই করেছেন আমাকে দিয়ে, এগুলো করা হয়েছে, করেছি, এরকম করতে করতে হয়েছে। আবার একটু কমেডি করতে ইচ্ছে করছে, কি কমেডি দিলে ভালোই লাগবে করতে। মানে তো কমেডি সবচেয়ে প্রিয় আর কি এত এর মধ্যে? না, চরিত্র প্রিয়, চরিত্র সত্য হচ্ছে কিনা সেটা আমার সবচেয়ে প্রিয়, এইটা হচ্ছে মোট কথা। এগুলো তো চয়েস, একটু অনেকদিন একটু চাউমিন খাওয়া হলো, আজকে একটু রোল খাই। আচ্ছা, তুমি তো কমেডি সবকিছু করেছো, তোমাকে কখনো মানে কখনো ইচ্ছে যে রোমান্টিক ছবিতে অভিনয় করা, লাভ স্টোরিতে অভিনয় করার কখনো ইচ্ছা কখনো আছে? আমি করেছি। করেছো? আচ্ছা,
তো সেইভাবে তো মানে নভর একটা লাভ স্টোরি। এবারে আর একটা একটু মন পতঙ্গ দেখলে তুমি বুঝতে পারবে, মন পতঙ্গ কালকক্ষ যদি দেখো ওটা দেখলে বুঝতে পারবে আমাকে চুজই করা হয়েছে। আমিও অবাক হয়েছি যে আমি ভাবি না, আমি তো গুন্ডা ফুন্ডার পাঠ করি, আমার মধ্যে আবার ওই প্রেমিক সুলভ কি আছে আমি ছাতার মাথায় আমি বুঝতে পারিনি। তো পরিচালকটা বুঝতে পারে পাঠ করিয়ে নিয়েছে। এখন অ্যাকচুয়ালি যেটা এখন দেখতে দেখা যায় সেটা তুমি দেখে থাকবে, তাদের নামটা বলা খুব জরুরি, মানে এইটা নিয়ে যেটা আবিষ্কার আমাকে রাজদীপ শর্মিষ্ঠা একাধিকবার বলেছে যে ওরা ছবি করে যে মানে আরো একজন আছে তথাগত মুখার্জি বলেছেন যে প্রেমিকের আমি পড়াবই। তো ওরা তো করেছে, ওরা আবার ট্রাই করছে, ওরা এক্সপ্লোর করছে আমার আমার প্রেমিকের নাকি একটা ব্যাপার আছে, ইন্টেন্স ব্যাপার স্যাপার আছে, ওরা বুঝতে পারে বুঝতে পারি না, আরো করবে কাজ বলে সে। এখন অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে তুমি দেখে থাকবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে না ধরো যারা ধরো সে হচ্ছে কোনো বড় স্টার না কিন্তু ভালো ট্যালেন্টেড অভিনেতা তারা এখন দেখতে পাচ্ছি যে মাস অ্যাকশন ছবিতে অভিনয়, যেমন ঋত্বিক দার দেখেছি মৃগাতে অ্যাকশন করছে, ঠিক আছে, যেমন সাউথে বিজয় সেতুপতি এরকম মানে থলথল ছেড়ে খালি গায়ে হেঁটে আসছে। তা তোমার কি হচ্ছে যে মাস অ্যাকশন গুলি গোলা চালানো? অনেক আগে করেছি, যখন প্রথম দিকে আমি করেছি বাজিকরের ডিরেক্টর ছিলেন প্রদ্যুৎ ভট্টাচার্য। আচ্ছা, প্রদ্যুৎ ভট্টাচার্য বাজিকর মানে আমি বাবা যাদব এসেছিলেন, বাবা যাদব কোরিওগ্রাফ করেছেন, একদম নেচেছি হিরোর সাথে, হিরোর সাথে নেচেছি, বন্দুক তুলে মেরেছি, সৌকর্যের ছবিতে অ্যাকশন করেছি, মানে সৌকর্যের ছবির অ্যাকশন সিকুয়েন্সটা ফ্রাইডের মতো, মানে ধাওয়া করছি, পুলিশ হয়েছি, ধাওয়া করছি, এতে গঙ্গার পাড় ধরে পেটাচ্ছি, এখন হচ্ছে বন্দুক মারছি, এসব হচ্ছে বোঝে করেছি এগুলো আবার যখন কখনো যদি দেখো তুমি সৌকর্যর ওই ছবিটা তখন আমাকে আবার দেখবো এই বাবা এটা আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, নধরের বেলা নিয়ে এবার আসি, সেটা হচ্ছে যে তোমার যত ক্যারেক্টার আমি দেখলাম তার মধ্যে নধরের বেলা আমার সবথেকে চ্যালেঞ্জিং ক্যারেক্টার বলে মনে হচ্ছে। তো এটার জন্য তোমার কি আলাদা কি প্রিপারেশন ছিল? কারণ এরকম মানে এটা স্লো ম্যান, এটা এত স্লো হাঁটে, স্লো কথা বলে, তো কোনো কি প্রিপারেশন ছিল আলাদা করে এই ক্যারেক্টার করার জন্য? হ্যাঁ, প্রিপারেশন তো এটা ছিল, এবং এই চরিত্রটার জন্য একটা বড় প্রিপারেশন ছিল। আর এখন একটু প্রিপারেশন নিয়ে নিই নিজের মতো করে, সেটা আমার নিজের খুব পার্সোনাল, তার কারণে প্রিপারেশন তো সবসময় লজিক মেথড মেনে হয় না, আমার একটা নিজস্ব প্রিপারেশন পদ্ধতি আছে, সেটা বলেও লাভ নেই, খুব একটা বুঝতেও পারবে না সবসময়, আমি কি দেখে কি বুঝি ঘন্টার মাথায় সেটা আমি বুঝি, তো এক প্রিপারেশন থাকে। এটা স্লো, আমাকে স্লোনেসটা অ্যাডাপ্ট করতে হয়েছে, স্টিলনেসটা অ্যাডাপ্ট করতে হয়েছে। আমি এমনিতে প্রচন্ড চঞ্চল প্রকৃতির লোক, এটা হয়তো আমার চঞ্চলতাকে আটকাতে গিয়ে আমার স্টিলনেসে মানে এফেক্ট করে গেছে, আমার চঞ্চলতা বন্ধটা, এগুলো হতে পারে। নধর তোমাকে সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যারেক্টার বলে মনে এখনো তুমি যে ক্যারেক্টারের চরিত্র অভিনয় করেছো তার মধ্যে থেকে যদি বলা হয়? নধর খুবই চ্যালেঞ্জিং একটা রোল রিসেন্ট টাইমে, আগেও অনেকগুলো চরিত্র করেছি, প্রদীপ্তর ছবিতেই করেছি, প্রদীপ্তর ছবিতে অনেক ছবিতে আমি মেন পার্ট করেছি, সেগুলো ইউটিউবে আছে। সেখানে খুনি ছিলাম, খুনি এবং প্রেমিক একসাথে, ওইটা বললেন প্রদীপ্ত ছবিতেও প্রেমিকের রোল করেছে, পরশুরাম। পরশুরাম তুমি দেখেছো? না, পরশুরামটা দেখো পারলে, অবশ্যই চুল ফুল অনেক বেশি, তো পরশুরাম করেছে, অনেকগুলো ছবি করেছে। এই রোলটা রিসেন্ট টাইমে একটু অড রোল, এবং একটু অফবিট বলা যায়, অফবিট রোল। তুই মন পতঙ্গর একটা প্রিপারেশন, মন পতঙ্গের প্রিপারেশন ছিল যে মন পতঙ্গতে আমি ছিলাম হচ্ছে তোমার একটা ফুটের লোক, রাস্তায় সংসার করে, রাস্তায় খায় দায়, তাদের যৌন ক্রিয়া সব রাস্তাতেই করে, এরকম একটা লোক, এবং এ বেসিক্যালি লাভার, ও করাপশনটা করে না, কিন্তু থ্রু দ্য ফিল্ম রয়েছে, মানে ওইগুলোর জন্য আমাকে ওই এরিয়াগুলোতে একটু যেতে হয়েছিল ওই ছবিটার জন্য, মানে এক একটা চরিত্রের জন্য এক এক রকমের প্রিপারেশন থাকে। আচ্ছা, নধরের কাজ করে প্রদীপ্তের কাজ করে এতদিন কাজ করছো, ওনার সাথে কাজের অভিজ্ঞতা যদি এটা শেয়ার করে যদি একটু, ওনার সাথে যে জিনিসটা তোমার সব থেকে ভালো হয় আর কি। এবারে কি মানে কি প্রদীপ্ত সম্পর্কে কাজ, আমরা এত ক্লোজলি কাজ করি, শুধু কাজটাই আমরা যখন কাজ করি কাজটাই হয়। এবার প্রদীপ্ত মানুষ কেমন, আমি কেমন, সেটা আমরা জানি এবং আমাদের মতো করে জানি। এবার সেইটা বলে কি লাভ বা বলে কি হবে আমি জানি না, কিন্তু আমার একটা কমফোর্টেবল জোন, মানে ও প্রসেসটাই এমন নধরের, ধরো তোমাকে মানে ক্যারেক্টারাইজ করে দেবে, মানে তোমাকে এইভাবে কমিউনিকেশন হচ্ছে যে দেখো সৌভিক তুমি এই রোলটা এইভাবে করো বা এইভাবে করো, কিন্তু আমাদের কথা অন্যরকম ভাবে হয়, কথা হচ্ছে চলছে মানে ধরো 2 মাসের প্রিপারেশন, তার মধ্যে আমাদের 5-7 বার দেখা হয়েছে, তারপর শুটিং এ গেলাম,
সাত্যকীদা গানটা পাঠালো, গানটা শুনলাম। তারপরে যখন শুটিং করছি, শুটিং এ স্পিডটা একটু অ্যাডজাস্ট করে বোঝার চেষ্টা করছি, ও করছে আমিও করছি, করতে করতে 2-3 দিন পর আমার মনে হলো আমি একটা ঘেরাটোপের মধ্যে আছি, আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না, সব এমনি এমনি হতে শুরু করেছে। তোমার কাছে অফারটা কি হবে নজর বেলা যে এটা সেটা যদি একটু বলো। মিস্টার ভট্টাচার্য মিস্টার ভট্টাচার্য প্রতিদিন তোমার কাছে নিয়েছিল আর কি। একদম একদম। আচ্ছা, রিসেন্ট টাইমে তুমি কি কাজ দেখছো যদি একটু বলো, এই মুহূর্তে কি কাজ দেখেছো বা দেখেছো নিজের কাজের বাইরে? সিনেমা, সিরিজ? নাটক দেখেছি অনেকগুলো। আচ্ছা সিনেমা কি একটা দেখলাম, পুরোনো সিনেমা দেখেছি অনেকগুলো। আচ্ছা, তোমার সিনেমা এমনি তোমার কাছে কি বুম দেখার ইচ্ছে ছিল, বুমটা মিস করে গেছি। ওই হোম বাউন্ডটা দেখলাম। আচ্ছা তারপরে এক্সিস্টিং যে ছবিগুলো চলে সেগুলো তো দেখি, সবই মোটামুটি দেখি। মানে আমাদের রিসেন্ট খাদান, তারপরে ধরো যে ছবিগুলো কমার্শিয়াল যে ছবিগুলো আসে সেগুলো তো পুরো গিয়ে চাট করে দেখে চলে আসে। মৃগয়া 2 রিসেন্ট টাইমে যা ছবি আসবে দেখে নেবো। আচ্ছা, আর এমনি তোমার মানে এমন কোনো কাজ বলে যেটা তোমাকে সবথেকে মোটিভেট করে, ইন্সপায়ার করে, যেটা তোমার অভিনয় আসতে উদ্বুদ্ধ করেছে, সেরকম কোনো কাজ যদি দর্শক এরকম যদি করতে চাও? কি বুঝলাম না এটা আমি। মানে ধরো এমন কোনো কাজ, সেটা পুরোনো কাজও হতে পারে, যেটা তোমাকে ধরো প্রচন্ড মোটিভেট করেছে, তোমাকে প্রচন্ড ইন্সপায়ার করেছে, তোমাকে অভিনয় আসতে উদ্বুদ্ধ করেছে, সেরকম কোনো কাজ বা কোনো একটা পারফরমেন্স, সেটা যে কোনো ভাবে যে কোনো হ্যাঁ, সেটা তো আমি কার আর নাম বলবো, মানে আমাদের এখানেও আছে, আমার সমসাময়িক অভিনেতারাও রয়েছে। তো মানে ওরম চট করে বোঝা যায় না, অভিনয় করতে গিয়ে বোঝা যায়। এবার অনেক সময় মানে ভেতর থেকে একটা থাকে না যে কাজ করতে গেলাম, আচ্ছা ঠিক আছে বড় দূরের অভিনেতা, কিন্তু কাজ করতে গিয়ে তার ভালনারেবিলিটি দেখে অবাক হয়ে যায় যে এত বড় একটা মানুষ করে ওখানে ভালনারেবল হয়ে যায়। মানে এইগুলো তো খুবই ইন্সপায়ার করে আমাকে। মানে আর বাকি সমস্ত পুরনো অ্যাক্টর থেকে শুরু করে আর যে নামগুলো বলবো সেইগুলো সবাই জানে। মানে মানে ধরো ভারতের বাইরে খুবই সামান্য আমার জানা আছে, সেইগুলোকে তাদেরকে সবাই চেনে। ভারতের মধ্যে যারা কাজ করেন তাদের সবাইকেই চেনে সবাই। তো তারা সারাক্ষণ ধরে উদ্বুদ্ধ করে গেছে। বিকাশ রায়, মানে এক নাম বেরিয়ে এলো মুখ থেকে, ভয়ঙ্কর একজন অভিনেতা। আরো আর কি বাবু, সব আর কি আমাদের এখানকার, মানে থেকে শুরু করে টনিদা, মানে যাদের সাথে কাজ করেছি, মানে সবাই ইন্সপায়ার করেছে। এই যে নধরের বেলা তোমার একাডেমি অফ ফাইন আর্টের রুদ্রদা, রুদ্রনীল, হ্যাঁ রুদ্রদা দারুণ একটা, সব দারুণ একটা, হ্যাঁ প্রত্যেক দারুণ একটা। আচ্ছা, নধরের বেলা এই যে তোমার একটা ইন্টারন্যাশনাল সাফল্য পাচ্ছে আর কি, বিদেশে প্রদর্শিত হচ্ছে, তারপরে কিফে একমাত্র ইন্টারন্যাশনাল জায়গা পেয়েছে, প্লাস টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে সেটা মানে টিফে সেটা তোমার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হয়েছে। তো এই জাতীয় সাফল্য, এরকম সেই পার্থক্য তোমার কেমন হয়? তোমার কি অনুভূতি, তোমার জীবনে কি এই যে এত লোক দেখেছে, সিডনিতে দেখানো হচ্ছে, টরন্টোতে দেখানো হচ্ছে, দেখানো হয়ে গেছে ইপসা টরন্টোতে, তারপরে আরো বিভিন্ন জায়গায় দেখানো হবে, ভারতের বিভিন্ন জায়গায় দেখানো হবে। এবার এইটার সাথে তা আমার যেটা ভালো লাগা, যে এখানে একটা কাজ করলাম, আচ্ছা অনেক দূরে অস্ট্রেলিয়ায় বসে দেখছেন বা রটারডামে বসে আমার কাজ দেখছেন, আচ্ছা বিদেশি লোকেরা আমার কাজ দেখছেন, আমি বুঝতে পারবেন, যাই হোক আমার কাজ তো দেখছেন, এই আনন্দটা আছে। এইবারে এইটা সফলতা কিনা, ওইটার সাথে মার্কেট, আমার যে ভবিষ্যৎ গোল, সেইটা কি আমি নিজেও জানি না। এবার আমার যেহেতু ভবিষ্যৎ গোল কি আমি জানি না, ফলে এটা সফলতার কোন পর্যায়ে আমার পক্ষে বলা খুবই মুশকিল। আমার জাস্ট একটা বয়ে যাওয়া আছে। অনেক ধন্যবাদ অমিত দা তোমাকে সময় দেওয়ার জন্য। অমিত দা, দর্শকদের যদি নধরের বেলা নিয়ে এবং তোমার আগামী কাজ নিয়ে, যদি থিয়েটার যেটা যেখানে কিছু। হ্যাঁ, থিয়েটার গুলো, আমাদের থিয়েটার গুলোর কথা আমি বলি, একটা স্কুল চলছে এখন, তারপরে ছোট গল্প চলছে, ভারতবর্ষ চলছে, তারিণী মাঝি চলছে, তারপরে জানি না চলছে, অনেকগুলো নাটক চলছে, সিনেমা নধর তো চলছেই, একাডেমি অফ ফাইন আর্টস বন্ধ হয়ে গেছে, জি5-এ অনেকগুলো কাজ আছে, সোনি লিভে রিসেন্ট জ্যাজ সিটি রয়েছে, চলছে, সেটা দেখতে পারেন আপনারা। আর একটা ছবি না টাইটেল টিভি কাপুরুষ বলে, ওটা 1 বছরের মধ্যেই আসবে, ওটা আমি লিড করছি। তো এরকম আরো 2-একটা ছবিতে লিড করছি, সেগুলো অভিনয় হয়ে গেছে, সেগুলো ধীরে ধীরে আসবে আর কি, আসলে আপনারা জানতে পারবেন। অনেক ধন্যবাদ অমিত দা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।